5টা কোশ্চেনের জন্য আমাদের কি করতে হয়, পেজের মধ্যে করতে হয়, আর বক্স করতে হয়। তো আজকে আমাদের এই বুক মার্কিং থেকে এতটুকু জানতে পারবেন যে কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটার জন্য আপনারা লেকচার ক্লাসের সাথে জয়েন করতে। তো কথা না বলে আমরা চলেন শুরু করি। ফিজিক্যাল এক্সামিনেশন অফ অ্যাবডোমেন ফর লিভার অ্যান্ড biliary ডিজিজ। দেখেন, প্রত্যেকটি চ্যাপ্টার শুরু করার আগে আপনারা দেখে নেবেন যে এরকম একটা টেস্ট, যে কোনো চ্যাপ্টার এরকম একটা টেস্ট থাকবে, এবং সেখানে যে পিকচারগুলো থাকবে এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম পিকচারটাতে দেখেন জ্যান্থোলাজমা অ্যান্ড জন্ডিস পেশেন্ট উইথ ক্রনিক কোলেস্টেরল। এই চোখটা দেখে আপনারা অনেক কিছু এখান থেকে করতে পারবেন। এই চোখ নিয়েই আমাদের হেপাটোলজিতে কয়েকটা গুরুত্বপূর্ণ ডিজিজ আছে। তার মধ্যে একটা আছে উইলসনস ডিজিজ, যেটা আপনারা জানেন যে সেটাতে আমরা কেপ রিং পাই। সুতরাং এখান থেকে যদি আপনি একবার চোখটা দেখে যান তাহলে আপনার মনে থাকবে যে আমাদের হেপাটোলজি ক্লাসে চোখ কিছু কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখেন যে পামার ইরাইজেমা, এটা ক্রনিক লিভার ডিজিজের একটা সাইন, পামার ইরাইজেমা। এরপরে দেখেন আপনার ডাইলেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেইন ক্যাপুট মেডিসিন, এটাও আপনার সিএলডির সাথে রিলেটেড। এই জিনিসগুলো আপনার একবার চোখ বুলায় যাবেন, তাহলে হবে কি যখন আপনার ক্রনিক লিভার ডিজিজ করতে যাবেন এই পিকচারগুলো মাথায় থাকলে আপনার জিনিসটা সহজে ক্যাপচার করতে পারবেন। নাহলে আপনার এই প্রাইমারি ইরাইজেমা যদি একবার না দেখেন, স্পাইডার নেভি যদি না দেখেন, বা ডাইলেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেইন বা ক্যাপুট মেডিসিন দেখতে কেমন, এই জিনিসগুলো একবার দেখে গেলে আপনি যখন পড়তে যাবেন তখন এটা সহজেই আপনি ক্যাপচার করতে পারবেন। আচ্ছা, এবার ইন্টারপ্রিটেশন অফ ফিজিক্যাল সাইন্স ইন সিরোসিস। দেখেন, এখানে আছে সাইন অফ পোর্টাল হাইপারটেনশন। এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। সাইন অফ পোর্টাল হাইপারটেনশন, স্প্লিনোমেগালি ইজ দ্য কার্ডিনাল সাইন অফ পোর্টাল হাইপারটেনশন। এটা এখান থেকে একবার দেখে যান, তাহলে হবে কি যে এখান থেকে একবার কোশ্চেন আসছিল পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফিচার, তাহলে আমাদের কি হবে স্প্লিনোমেগালি, সাথে আপনি ডাইলেটেড অ্যাবডোমিনাল ওয়াল ভেইনসটা লাগাবেন। আচ্ছা, সাইন রিলেটেড টু স্পেসিফিক ইটিওলজি। দেখেন জ্যান্থোলাজমা, এটা পিবিসি আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমরা যে চোখে জ্যান্থোলাজমাটা দেখলাম এটা ইউজুয়ালি পিবিসি এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে পাওয়া যায়। স্ক্র্যাচ মার্ক, এটা পাওয়া যায় কোলেস্টেটিক লিভার ডিজিজ। স্ক্র্যাচ মার্ক আমরা কোলেস্টেটিক লিভার ডিজিজ পাই, যেগুলোর মধ্যে আছে পিবিসি, পিএসসি মানে প্রাইমারি biliary cholangitis, প্রাইমারি স্ক্লেরোজিং cholangitis। এই ডিজিজগুলোতে স্ক্র্যাচ মার্ক থাকে, কারণ এদের অনেক পুরোটা হয়। আচ্ছা, এবার আসেন অ্যাসেসমেন্ট অফ এনকেফালোপ্যাথি। দেখেন এখানে শুধু হেডলাইনগুলো আপনারা মনে রাখবেন যে ফ্ল্যাপিং ট্রেমর, নাম্বার কানেকশন টেস্ট আর কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। এই তিনটা টার্ম আপনারা মনে রাখবেন যে এনকেফালোপ্যাথিটা আমরা অ্যাসেস করার জন্য এই তিনটা জিনিস দেখি: ফ্ল্যাপিং ট্রেমর, নাম্বার কানেকশন টেস্ট অ্যান্ড কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। এবার আসেন আমরা লিভারের একটু অ্যানাটমিটা দেখি। Normal liver structure and blood supply. Again, it is classically divided into left and right lobe by falciform ligament, but a more useful functional division is into right and left hemilivers based on the blood supply. তার মানে আমরা যদি লিভারটাকে ফাংশনালি ডিভাইডেড করতে চাই সেটা বেসড অন ব্লাড সাপ্লাই। আর আমরা যে মানে আগে বলতাম যে ফালসিফর্ম লিগামেন্ট দ্বারা লিভারটাকে ডিভাইড করা যায়, সেটা আসলে divided into right and liver lobe falciform ligament দ্বারা, কিন্তু সেটা নন স্পেসিফিক। তো আমি যদি বলি যে ফাংশনাল ডিভিশনটা কিভাবে করব, তাহলে বেসড অন ব্লাড সাপ্লাই। এটা এমসিকিউ এর জন্য বা এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে আমরা লিভারটাকে ফাংশনাল ডিভিশন করতে পারবো ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে। এবার আসেন, এ লিভার সেগমেন্ট ইজ মেড আপ মাল্টিপল স্মলার ইউনিটস নোন অ্যাজ লোবিউল। লোবিউল, অ্যাসিনাস, পোর্টাল ট্র্যাক্ট, এই জিনিসগুলো আমরা পিকচার দেখলে আমাদের মনে থাকবে ভালো। লিভার সেলস এর মধ্যে আছে হেপাটোসাইট, 80% অফ দ্য লিভার সেলস। লিভার সেলস এর মধ্যে 80% হলো হেপাটোসাইট, মানে আমাদের লিভারের মেজর অংশই কিন্তু হেপাটোসাইট। লিভারের মেইন ফাংশনগুলো কি করতেছে হেপাটোসাইট, এটা আমরা সামনে দেখব। তার আগে আমরা একটা পিকচার দেখি। আমরা বলছিলাম যে হেপাটিক লোবিউল, হেপাটিক অ্যাসিনাস, এই জিনিসগুলা আমরা পিকচারে দেখব। দেখেন, এটা হলো হেপাটিক লোবিউল, একটা
একটা হেপাটিক লোবিউল, এখানেও দেখেন এটা হেপাটিক লোবিউল। আর হেপাটিক অ্যাসিনাসটা দেখেন, হেপাটিক অ্যাসিনাস হলো দুইটা সেন্ট্রাল ভেইন, আর এর দুই সাইড এটা হলো পোর্টাল ট্র্যাক্ট। এই দুইটা মিলে যে একটা ডায়মন্ড শেপ এরিয়া তৈরি হয়, এটা হলো কি হেপাটিক অ্যাসিনাস। দেখেন এটা হেপাটিক অ্যাসিনাস। এই হেপাটিক অ্যাসিনাসটা পরে এখানে এইভাবে দেখানো হয়েছে। তাহলে হেপাটিক অ্যাসিনাসে কি থাকবে? সেন্ট্রাল ভেইন থাকবে, আর কি থাকবে? পোর্টাল ট্র্যাক্ট থাকবে। তাহলে আমি যদি বলি যে এই পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট কি, আপনারা এখান থেকে দেখেন যে পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট হলো পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। এখান থেকে একটা এমসিকিউ আসছিল এফসিপিএসসি পরীক্ষায়, এখান থেকে একটা এমসিএসবি আসছিল যে হুইচ ওয়ান ইজ নট কন্টেন্ট অফ পোর্টাল ট্রায়াড। তাহলে যদি এখানে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট এই তিনটার বাদে যা থাকবে সেটা পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট হবে না। তাহলে আমাদের এটা পড়ার একটা ইম্পর্টেন্স আছে যে এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন জোন 1, জোন 2, জোন 3 এটা কিসের উপরে বেস করা হচ্ছে? এই পিকচারটা দেখলেই বোঝা যায়। এটা হেপাটিক অ্যাসিনাস, এটা পোর্টাল ট্রায়াড, এটা হলো সেন্ট্রাল ভেইন। তাহলে দেখেন এই পোর্টাল ট্রায়াডের এখানে কি কি আছে? হেপাটিক আর্টারি আছে, পোর্টাল ভেইন আছে, মানে লিভারের ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই আছে পোর্টাল ভেইন থেকে। বাকি যেটুকু থাকে 80% পোর্টাল ভেইন, 20% হেপাটিক আর্টারি। এই ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই কিন্তু এই দুইটা থেকে আসতেছে। তাহলে আমাদের এই পোর্টাল ট্র্যাক্টের যে এরিয়াটা, এটা হলো কিন্তু ম্যাক্সিমাম অক্সিজেশন বা ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই কিন্তু এই জোন 1 বা পোর্টাল ট্র্যাক্টের এরিয়াতে। তাহলে দেখেন আমরা এটা হেপাটিক অ্যাসিনাস এর জোন 1, এটা এই জোন 1 এর আছে মধ্যে কি এখানে আছে পোর্টাল ট্র্যাক্টের যে কন্টেন্টগুলো, হেপাটিক ভেইন, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। তাহলে এখানে আপনারা ব্লাইন্ডলি বলতে পারবেন যে এই এরিয়াতে অক্সিজেন সাপ্লাই কি গুড অক্সিজেন সাপ্লাই, গ্লুকোনিওজেনিক এখানে ফর্মেশন হয়। এরপর হলো কি বাইল সল্টটাও এখানে ফর্মেশন হয়। মানে আমরা জানি যে হেপাটিক অ্যাসিনাসটা কি ফাংশনাল ইউনিট অফ লিভারের যত রকম ফাংশন আছে ম্যাক্সিমাম গুলো আপনার কোথায় হয়? হেপাটিক অ্যাসিনাসে। সেটা আপনার মেটাবলিক ফাংশন হতে পারে, সেটা আপনার এক্সক্রিটরি ফাংশন হতে পারে, সেটা আপনার সিনথেটিক ফাংশন হতে পারে। ম্যাক্সিমাম ফাংশনগুলোই আপনার হেপাটিক অ্যাসিনাসে হয়। আর এই হেপাটিক অ্যাসিনাসের যে জোনগুলো আছে এর মধ্যে আমি বলেছিলাম জোন 1টা থাকে হলো পোর্টাল ট্র্যাক্টের পাশে, আর এই পোর্টাল ট্র্যাক্টে সব ব্লাড ভেসেলগুলো থাকে। এই জন্য এখানে গুড অক্সিজেন সাপ্লাই, গ্লুকোনিওজেনেসিস এন্ড বাইল সল্ট ফর্মেশন। আর জোন 3টা এটা দেখেন সেন্ট্রাল ভেনের দিকে থাকে, এটা আপনার পোর্টাল ট্র্যাক্ট থেকে একটু দূরে থাকে। তো পোর্টাল ট্র্যাক্ট থেকে যত দূরে যাওয়া যায় তত ব্লাড সাপ্লাই কি হবে? তত ব্লাড সাপ্লাই কমে যাবে। এই জন্য জোন 3টায় দেখেন কোনো অক্সিজেনেশন, এখানে অক্সিজেন সাপ্লাইটা অনেক কম হয়। এখানে কি হয়? গ্লাইকোলাইসিস হয়, লাইপোলাইসিস হয় এন্ড গ্লুকোরোনাইজেশনটা এখানে হয়। তো জোন 3 আরেকটা নাম হলো কি পেরিসেন্ট্রাল। এই যে দেখেন সেন্ট্রাল ভেনের এখানে থাকে, এই জন্য পেরিসেন্ট্রাল। আর এইটা জোন 1টা দেখেন হলো পোর্টাল ট্র্যাক্টের আশেপাশে থাকে, এই জন্য এটার নাম হলো কি পেরিপোর্টাল আর পেরিসেন্ট্রাল। এটার ইম্পর্টেন্স হলো যে জোন 3তে তো এমনিতেই আমাদের অক্সিজেন সাপ্লাই কম, ব্লাড সাপ্লাই কম। এই জন্য যে ইসকেমিক চেঞ্জগুলো সবথেকে বেশি হয় আপনার জোন 3তে। আর যদি কোনো টক্সিন লিভারে সেটা ইউজুয়ালি হয় কারণ ব্লাড সাপ্লাই এখানে বেশি, যদি টক্সিন রিলেটেড হয় জোন 1-এ, আর ইসকেমিক যে লিভার ইনজুরি এটা হয় জোন 3-তে। না তাছাড়া তো আমরা তো নানা মতামত, আমরা তো বলবো এটা হবে না ওটা হবে না, তখন তো আমি ধান্দে পড়ে যাবো। একটা লোককে দুই কানে বুঝে দিয়ে দেখেন স্টিলেট সেল, আমরা বলেছিলাম যে লিভারের মেইন সেল যদি বলা হয় হেপাটোসাইট, হ্যাঁ তুমি এইভাবে কথা বলবো, আঙ্গুল দেখা এইগুলো দেখেন হেপাটোসাইট, একটা হেপাটোসাইট, এটা একটা হেপাটোসাইট, এই সবগুলো হেপাটোসাইট। আর এটা হলো আপনার সাইনোসয়েড। আমরা জানি সাইনোসয়েডগুলো কেমন হয়? ফেনেস্ট্রেটেড হয়। সাইনোসয়েডের মাঝখানে ফেনেস্ট্রেশন থাকে, যার কারণে এই সাইনোসয়েড থেকে, সাইনোসয়েড তো ওয়ান টাইপ অফ ব্লাড ভেসেল, সেখান থেকে আপনার নিউট্রিশনগুলো এই ফেনেস্ট্রেশন দিয়ে আপনার হেপাটোসাইটকে নিউট্রিশন দেয়। আর এই দুটা ইসের মাঝখানে, সাইনোসয়েড এবং হেপাটোসাইডের মাঝখানে যে স্পেসটা আছে, খালি জায়গাটা আছে, এটার নাম স্পেস অফ ডিসি। তো এই ডিসি স্পেসে একটা সেল থাকে যেটার নাম হলো স্টিলেট সেল।
এটা আপনি মনে রাখেন যে লিভার অ্যানাটমি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেল, স্টিলেট সেল। আপনারা 10 বার করে দরকার এখনই পড়ে নেন যে স্টিলেট সেল, এটা স্পেস অফ ডিসিতে থাকে এবং এটা তিনটা কাজ করে। একটা হলো ভিটামিন এ অ্যাবজর্ব করে, রিস্টোর করে বা অ্যাবজর্ব করে ভিটামিন এ। একটা মাত্র ভিটামিন স্টোর করে, সেটা হলো ভিটামিন এ। বিতে হলো ব্লাড সাপ্লাই রেগুলেশন করে, আর সিতে হলো সিরোসিস করে। দেখেন এই স্টিলেট সেলটা তো আছে স্পেস অফ ডিসিতে, তো আমার সাইনোসয়েড থেকে এই নিউট্রিশনটা যেতে হলে এই স্টিলেট সেলকে ক্রস করে হেপাটোসাইড এখানে যেতে হচ্ছে। তো কোনো কারণে যদি স্টিলেট সেলটা অ্যাক্টিভেট হয়ে যায় তখন এই নিউট্রিশন আর হেপাটোসাইড পায় না, যার কারণে সে আস্তে আস্তে নেক্রোসিস হয় এবং সিরোসিস ডেভেলপ করে। এই জন্য সিরোসিসের জন্য মোস্ট রেসপন্সিবল সেলটা হলো কি স্টিলেট সেল। আচ্ছা, ব্লাড সাপ্লাই এখান থেকে লিভার ইজ ইউনিক as an organ as it has dual purpose. The majority of its blood supply 50 to 90% is via portal vein, which drains blood from gut via the superior mesenteric vein and from the spleen. তো আমরা জানি যে এখানে আসলে লিভারের ব্লাড সাপ্লাইটা হওয়া উচিত ছিল হেপাটিক আর্টারি, কিন্তু না, দেখেন এখানে ম্যাক্সিমাম ব্লাড সাপ্লাই পাচ্ছে কোথা থেকে? পোর্টাল ভেইন থেকে, যে ভেইনটা ফর্মেশন হচ্ছে কি দ্বারা? সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এন্ড স্প্লিনিক ভেইন, এই দুটো দ্বারা পোর্টাল ভেইন ফর্মেশন হচ্ছে। তাহলে 50 to 90% হলো পোর্টাল ভেইন সাপ্লাই দেয়, আর বাকি যেটুকু থাকে 20% বা 15% এটা সাপ্লাই দেয় কে? হেপাটিক আর্টারি। এখানে দেখেন একটা পিকচার আছে প্যাথোজেনিক মেকানিজম ইন হেপাটিক ফাইব্রোসিস। এখানে দেখেন ফাইব্রোসিসের মেকানিজমের আমাদের যে প্রসিডিউরেই যাক আমরা মেইন কাজটা করতেছি কি অ্যাক্টিভেটেড স্টিলেট সেল, মানে আমাদের স্টিলেট সেলটাকে অ্যাক্টিভেট করা লাগবে। এখানে হেপাটিক ফাইব্রোসিস হওয়ার জন্য আমাদের অ্যাক্টিভেটেড স্টিলেট সেল হওয়া লাগবে, সেটা যে পাথওয়েই হোক। আর দ্বিতীয় একটা জিনিস আছে, দেখেন যে এই ফাইব্রোসিসের জন্য রেসপন্সিবল হলো কি ফাইব্রোজেনিক ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এই সেলটার নাম আপনারা মনে রাখবেন যে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রেসপন্সিবল ফর হেপাটিক ফাইব্রোসিস। আচ্ছা, এবার আসলে আমরা একটু গল ব্লাডারের অ্যানাটমিটা দেখি। গল ব্লাডার ইজ এ pear shaped sac typically lying under the right hemiliver with its fundus located anteriorly behind the tip of the 9 costal cartilage. এটা ইম্পর্টেন্ট লাইন যে আপনার এটা টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজে কিন্তু গল ব্লাডারটা থাকে, এর ফান্ডাসটা থাকে। আর গল ব্লাডার টোন ইজ মেইনটেইন বাই ভ্যাগাল অ্যাক্টিভিটি অ্যান্ড কোলিসিস্টোকাইনিন। এই লাইনটা আপনারা দাগাবেন। এই যে এবার আসেন যে ইম্পর্টেন্ট অফ লিভার ফাংশন। এখান থেকে লাস্ট যে সেশনটা হয়েছে সেখানে একটা কোশ্চেন হয়েছে এখান থেকে যে আপনার স্টোরেজ ফাংশন অফ লিভার, এখান থেকে একটা কোশ্চেন এমসিকিউ হিসাবে জুলাই 2022-এর সিবিএস কোশ্চেন একটা আসছে। তো এই জন্য এই যে পিকচারটা আছে এটা আপনাদের জন্য 3 স্টার দিয়েছে, কিন্তু আপনার 5 স্টার দিয়ে নেবেন। এটা একটা 5 স্টার টপিক। এখানে আপনার আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে যে কোনটা লিভারের সিনথেটিক ফাংশন, কোনটা লিভারের ইমিউন ফাংশন, কোনটা এক্সক্রিটরি ফাংশন, কোনটা স্টোরেজ ফাংশন, সবগুলো আপনি আলাদাভাবে মনে রাখা লাগবে। কারণ আপনার এখানে এই বিলিরুবিনটা কিন্তু এর এক্সক্রিটরি ফাংশন, বিলিরুবিনটা এক্সক্রিট করে, এটা এক্সক্রিটরি ফাংশন। আবার দেখেন অ্যালবুমিন, কোয়াগুলেশন ফ্যাক্টর, কমপ্লিমেন্ট ফ্যাক্টর, হেপ্টোগ্লোবিন, এই সবগুলা কিন্তু তার সিনথেটিক ফাংশন। আবার এর ইমিউন ফাংশনের মধ্যে আছে কি মেইনটেইন করে কে? কাপ্পার সেল। কাপ্পার সেল যেটা আছে এটা ইমিউন ফাংশনটা মেইনটেইন করে। তাহলে আমরা যদি বলি যে ইম্পর্টেন্ট লিভার ফাংশন, এই ম্যাক্সিমাম কাজগুলোকে করে। আমি আপনাদের প্রথমে বলে নিয়েছিলাম যে লিভারের ম্যাক্সিমাম ফাংশনটাই করে হলো আপনাকে হেপাটোসাইট। তাহলে দেখেন আমরা যদি স্টোরেজের এখানে যাই, আয়রন, কপার, ভিটামিন ডি, ভিটামিন D12 সবকিছুই কার কাজ? হেপাটোসাইটের কাজ। শুধু ব্যতিক্রম এখানে আপনারা মনে রাখেন ভিটামিন এ। আমি বলেছিলাম যে স্টিলেট সেল যেটা সেটা ভিটামিন এ স্টোর করে, সুতরাং এই ভিটামিন এটা স্টোর করা শুধুমাত্র স্টিলেট সেলের কাজ। আর হলো ইমিউন ফাংশন যেটা, এটা হলো কি কাপ্পার সেলের কাজ। বাকি যা আছে এক্সক্রিটরি, সিনথেটিক, তারপর হলো কি মেটাবলিক যে ফাংশনগুলো সব আপনার কি করতেছে? হেপাটোসাইটটা। সো এই ফিগারটা আপনারা 5 স্টার দিবেন। আচ্ছা, এবার আসলে ক্লটিং ফ্যাক্টরস 2, 7, 9 and 10 পোস্ট ট্রান্সলেশনালি মডিফাইড বাই ভিটামিন কে ডিপেন্ডেন্ট এনজাইমস। মানে আমাদের এই ফ্যাক্টরগুলো 2, 7, 9, 10 এই ফ্যাক্টরগুলোর জন্য আমরা
পোস্ট ট্রান্সলেশনালি মডিফিকেশনের জন্য আমাদের ভিটামিন কে দরকার হয়, অ্যান্ড দেয়ার সিনথেসিস ইজ ইম্পেয়ার্ড ইন ভিটামিন কে ডেফিসিয়েন্সি। তাহলে যদি কোনো কারণে কে ডেফিসিয়েন্সি হয় তাহলে এই ফ্যাক্টরগুলো আপনাদের কি হবে না, লিভার থেকে সিনথেসিস হবে না। Bilirubin metabolism and bile. Unconjugated bilirubin is taken up by hepatocyte at the sinusoidal membrane where it is conjugated in the endoplasmic reticulum by UDP glucuronide transferase. তাহলে দেখেন আনকনজুগেটেড বিলিরুবিন এটা ফর্মেশন হয় কোথায়? আপনারা জানেন যে যখন আরবিসি ব্রেকডাউন হয়, 120 দিনের পরে যখন আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউনের মাধ্যমেই আপনাদের আনকনজুগেটেড বিলিরুবিনটা ফর্মেশন হয়। আর এই আনকনজুগেটেড বিলিরুবিনটা কি ফ্যাট সলিউবল, যার কারণে সে ইজিলি আপনার মেমব্রেন ক্রস করে আপনার হেপাটোসাইটে প্রবেশ করতে পারে। যার কারণে আপনার হবে কি যে আনকনজুগেটেড বিলিরুবিনটা যখন হেপাটোসাইটের মধ্যে যাবে তখন লিভারের যে একটা এনজাইম আছে ইউডিপি গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ, এই ইউডিপি গ্লুকুরোনাইড ট্রান্সফারেজের দ্বারাই আনকনজুগেটেড বিলিরুবিনটা কি হবে, কনজুগেটেড হবে। এখন যদি কারো কনজেনিটালি এই গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ এনজাইমটা অ্যাবসেন্ট থাকে বা কম থাকে তাহলে তার কি হবে? তাহলে তার বিলিরুবিনটা কি হবে না, কনজুগেটেড হবে না। তাহলে তার যে ডিজিজটা হবে সেটা হবে কি কনজেনিটাল আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। তাহলে এরকম একটা ডিজিজ যদি আমরা বলি তাহলে আপনাদের জানা আছে জিলবার্ট সিনড্রোম। জিলবার্ট সিনড্রোমে কি হয়, এই ইউডিপি গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ এনজাইমটা ওই পেশেন্টদের কনজেনিটালি কম থাকে বা অ্যাবসেন্ট থাকে, যার কারণে তাদের কি হয়, বিলিরুবিনটা কনজুগেট হয় না। আর বিলিরুবিনটা কনজুগেট না হলে আনকনজুগেটেড বিলিরুবিন ব্লাডে বেশি পাওয়া যাবে। তো আমরা জানি যে আনকনজুগেটেড বিলিরুবিন কি, ফ্যাট সলিউবল, কিন্তু এটা ওয়াটার ইনসলিউবল, যার কারণে আমরা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হলে আমরা ইউরিনে কোনো বিলিরুবিন যায় না। পেশেন্ট বলবে যে আমার প্রস্রাবের রং সাদা, এখানে ইউরিনে কোনো কালার চেঞ্জ হয় না। দেখেন পাথওয়ে অফ বিলিরুবিন এক্সক্রিশন, জাস্ট এই পাথওয়েটা একবার রিডিং দিবেন আপনারা সুন্দর করে। স্টোরেজ অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, দেখেন ভিটামিন এ, ডি, ভিটামিন বি12 আর স্টোর বাই লিভার ইন লার্জ অ্যামাউন্টস। তো আমি বলেছিলাম যে ভিটামিন এ প্রথমে আসতেছে, কিন্তু ভিটামিন এ, এই ভিটামিন এটাকে স্টোর করে স্টিলেট সেল। আবার মনে রাখেন ভিটামিন এ স্টোর করে কে, স্টিলেট সেল। এরপর আছে ভিটামিন ডি, ভিটামিন বি12 আর স্টোর বাই দ্য লিভার ইন লার্জ অ্যামাউন্ট, এটা কে করে, হেপাটোসাইট। while others such as vitamin A and folate are stored in smaller amount। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে লিভারে আপনার শুধুমাত্র আমরা জানি যে এ, ডি আর ভিটামিন বি12 শুধু এই তিনটা ভিটামিন থাকে এরকম না, এখানে স্মল অ্যামাউন্ট ভিটামিন কে, ফোলেট স্টোরেজ থাকতে পারে। বিলিরুবিন, প্রথম লাইনটা খুব গুরুত্ব দিয়ে দাগাবেন যে the degree of elevation of bilirubin can reflect the degree of liver damage। তার মানে আমরা দেখবো যে একটা পেশেন্টের লিভার ড্যামেজ কতটা হয়েছে সেটা কিন্তু এসজিপিটি বা সেরাম অ্যালবুমিন বা প্রথম দিন টাইমের উপরে নির্ভর করে না, এটা ডিপেন্ড করে কিসের উপরে, বিলিরুবিনের উপরে। যত বিলিরুবিন বাড়বে তত বুঝতে হবে যে আমার লিভার ড্যামেজটা তত বেশি হচ্ছে। আবারও বলি যে ডিগ্রি অফ লিভার ড্যামেজ এটা হলো কি আমরা দেখবো হলো বিলিরুবিন দ্বারা। এখানে কিন্তু এইচজিপিটি আসবে না। একটা পেশেন্টের যদি দেওয়া থাকে যে তার বিলিরুবিন 10, এইচজিপিটি 500, আবার আরেকজনের দেওয়া আছে বিলিরুবিন 5, এইচজিপিটি 1500, তাহলে যদি বলা হয় যে লিভার ড্যামেজটা কার বেশি, তাহলে বুঝতে হবে যে যার বিলিরুবিন বেশি তার লিভার ড্যামেজটা বেশি। আচ্ছা, এবার আসেন যে বিলিরুবিন মে অলসো বি এলিভেটেড ইন দ্য অ্যাবসেন্স অফ লিভার ইনজুরি অ্যাজ এ রেজাল্ট অফ হিমোলাইসিস। আমরা জানি যে আপনাদের বিলিরুবিনটা 3 ভাবে বাড়তে পারে, একটা প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক। তো প্রি হেপাটিক কজগুলো ইউজুয়ালি আপনার হিমোলাইসিসের কারণে হয়, বেশি বেশি আরবিসি ব্রেকডাউন হচ্ছে, বেশি বেশি বিলিরুবিন তৈরি হচ্ছে। তো বেশি বেশি বিলিরুবিন তৈরি হলে আমাদের লিভারের তো গ্লুকোনাইড ট্রান্সফারেজ এনজাইমটা লিমিটেড, এই কারণে বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেট হতে পারে না, যার কারণে আমরা ব্লাডে এই পেশেন্টের ইউজুয়ালি আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া পাই, যাতে হিমোলাইসিস হয়। তাহলে আমাদের এই লিভারের এক্সক্রিটরি ফাংশন আমরা জানি যে বিলিরুবিনটা এক্সক্রিট করা, কিন্তু যদি লিভার নর্মাল থাকে, লিভার বিলিরুবিন ঠিকই এক্সক্লুড করতেছে, তার যতটুকু অ্যামাউন্ট সে পরিমাণ এক্সক্রিট করতেছে, কিন্তু হিমোলাইসিস হওয়ার কারণে লিভার নর্মাল থাকা অবস্থায় বিলিরুবিন কি করতে পারে, বাড়তে পারে। আচ্ছা, এবার আসছে অ্যালবুমিন।
serum albumin levels are often low in patients with cirrhosis. দেখেন, since the plasma half-life of albumin is about 2 weeks, albumin levels may be normal in acute liver failure but are almost always reduced in chronic liver failure. Albumin is not a specific marker of liver disease and is reduced in the range of conditions such as sepsis, malnutrition, nephrotic syndrome, protein losing, enteropathy. তো অ্যালবুমিন সম্পর্কে আপনাদের এতটুকু জানতে হবে যে অ্যালবুমিনটা আমাদের ইম্পর্টেন্ট হলো ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিসের জন্য আমাদের অ্যালবুমিনটা গুরুত্বপূর্ণ একটা মার্কার, কিন্তু এটাও নন স্পেসিফিক। আরও অনেকগুলো কন্ডিশনে আপনার অ্যালবুমিনটা কমে যেতে পারে। কিন্তু অ্যাকুট যদি লিভার ফেলিওর হয়, অ্যাকুট লিভার ইনজুরি হলে ইউজুয়ালি আপনার অ্যালবুমিনটা নর্মাল থাকে, কারণ আমরা দেখলাম যে সিন্স দ্য প্লাজমা হাফ লাইফ অফ অ্যালবুমিন ইজ অ্যাবাউট 2 উইকস, যার কারণে এই 2 সপ্তাহ আগে অ্যালবুমিনের কোনো চেঞ্জ হয় না। এই জন্য অ্যাকুট লিভার ইনজুরির জন্য অ্যালবুমিনটা আমাদের একটা নন স্পেসিফিক মার্কার, এটা আমাদের আসলে কোনো চেঞ্জ পাওয়া যাবে ইউজুয়ালি। আচ্ছা, এবার আসেন দুইটা খুব গুরুত্বপূর্ণ এনজাইম, অ্যালানিন অ্যামিনোট্রান্সফারেজ এন্ড অ্যাসপারেটেড অ্যামিনোট্রান্সফারেজ। তো এটার দুইটা কথা আছে, সেটা হলো কি যে প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক কোন কন্ডিশনে কোন মার্কারগুলো বাড়ে। তো সহজভাবে মনে রাখার জন্য দেখেন যে ALT, এল এর লিভার, এল ফর লিভার, তাহলে যদি লিভার ইনজুরি হয় মানে হেপাটিক কজগুলোতে আমাদের কি হয়, ALT পাওয়া যায় বেশি। এখানে আছে দেখেন এক্সপ্রেশন অফ ALT আউটসাইড দ্য লিভার ইজ রিলেটিভলি লো and this enzyme is therefore considered more specific for hepatocellular damage. তাহলে আমাদের অনেকগুলো মার্কার আছে, তার মধ্যে স্পেসিফিক হলো লিভারের জন্য দুইটা, একটা হলো ALT আর হলো AST। এর মধ্যে আবার সবথেকে স্পেসিফিক হলো ALT, কারণ হলো এর লিভারের আউটসাইডের সোর্স অনেক কম, যার কারণে এটা হেপাটোসেলুলার ড্যামেজের জন্য এটা মোর স্পেসিফিক। ASTটাও বাড়ে, কিন্তু AST লিভার ছাড়াও আরো কয়েক জায়গা থেকে, যেরকম যদি মাসেল ইনজুরি হয় তাহলে আপনার ASTটা বাড়তে পারে, এরকম কিছু কন্ডিশনে আপনার ASTটা বাড়তে পারে, কিন্তু ALTটা ইউজুয়ালি আপনার লিভার ইনজুরির কারণেই বাড়ে। আচ্ছা, এবার আসেন অ্যালকালিন ফসফেটেস আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এই দুইটা কখন বাড়ে? এই দুইটা আপনার বাড়ে ইউজুয়ালি আপনার পোস্ট হেপাটিক কন্ডিশনগুলোতে। আমি বলেছিলাম যে প্রি হেপাটিক, যেটা আর কি হয় হিমোলাইসিসের কারণে, আর হিমোলাইসিসের কারণে যদি তার কারো বিলিরুবিন বেড়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে তার LDH লেভেলটা যদি আমরা করি তাহলে LDL লেভেলটা কি করবে, রেইজ করবে। হিমোলাইসিসে আমরা জানি LDH রেইজ করে। আর যদি আমাদের হেপাটোসেল মানে লিভার সেলের কারণে যদি বিলিরুবিনটা বেড়ে যায় তাহলে আমরা দেখব কি ALT আর AST, এর মধ্যে মোর স্পেসিফিক হলো ALT। আচ্ছা, এবার আসি আমরা যদি পোস্ট হেপাটিক যদি হয়, পোস্ট হেপাটিক আপনার পোস্ট হেপাটিক হলে আপনাদের এখানে দুইটা জিনিস বাড়ে, এর মধ্যে অ্যালকালিন ফসফেটেস আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। তো এখানে দেখেন মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে, অ্যালকালিন ফসফেটেস, এই P ফর পোস্ট হেপাটিক। পোস্ট হেপাটিক কন্ডিশনে অ্যালকালিন ফসফেটেস আর হলো গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা বাড়ে। তো পোস্ট হেপাটিক কজ এর মধ্যে আছে কি আছে আপনার PBC আছে, PSC আছে, তারপর গলস্টোন আছে, কোলিডোগলিসিয়াসিস, এই জিনিসগুলোতে আপনার কি হয় অ্যালকালিন ফসফেটেসটা বাড়ে আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা বাড়তে পারে। এবার দেখেন শেষের লাইনে একটা কথা আছে, isolated elevation of the serum GGT is relatively common and may occur during ingestion of microsomal enzyme inducing drugs including alcohol। তার মানে যদি একটা পেশেন্টের আমরা দেখি যে জিজিটা মানে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা বেড়েছে কিন্তু অ্যালকালিন ফসফেটেসটা নরমাল, তাহলে আমাদের একটা মাথায় রাখতে হবে যে এই পেশেন্টটা অ্যালকোহলিক কিনা অথবা মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসিং কোনো ড্রাগ সে ইউজ করে কিনা। যদিও এটা গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ অ্যালকালিন অ্যালকোহল যারা ইউজ করে, অ্যালকোহল যারা খায় তাদের বাড়ে, কিন্তু এটা নন স্পেসিফিক একটা মার্কার। আচ্ছা, এবারে একটা আসেন হেপাটাইটিক অ্যান্ড কোলেস্ট্যাটিক লিভার ফাংশন টেস্ট। আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে কোলেস্ট্যাটিক মানে হলো আপনার পোস্ট হেপাটিক, লিভারের বাইরে, লিভার হেপাটোসাইটের পরের অংশে আর কি যদি কোনো প্যাথোলজি হয়, আর হেপাটাইটিক মানে হেপাটোসাইটেরই প্যাথোলজি। তাহলে আমি বলেছিলাম যে হেপাটাইটিস মানে যদি লিভার সেলের প্যাথোলজি হয় তাহলে ALT অথবা AST বাড়বে, আর যদি পোস্ট হেপাটিকে হয় তাহলে ALP, বলেছিলাম ALP P ফর পোস্ট হেপাটিক বা কোলেস্টেসিস। আর দেখেন এনজাইম ইনডিউসিং ড্রাগ
অথবা যদি অ্যালকোহল খায় তাহলে তার বাড়বে কোনটা, জিজিটি, যদিও এটা নন স্পেসিফিক। এই বক্সটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বক্স। আচ্ছা, এবার আসেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্স, যেটা 3 স্টার দিয়েছে, আপনারা 5 স্টার দিয়ে নেন। এটা ড্রাগস দ্যাট ইনক্রিজ লেভেল অফ গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এটা 23 এডিশনে এখানে 6টা ড্রাগ ছিল, তো 24 এডিশনে দেখতেছি এখানে 8টা ড্রাগ, এর মধ্যে একটা বাদ দিয়েছে আর 3টা নতুন দিয়েছে। এখন এর মধ্যে আছে ইথানল, ফিনাইলটোইন, কার্বামাজেপাইন, ভ্যালপ্রয়েট, বারবিট্রেট, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, গাইসোফ্লুভিন আর আইসোটেটিনাইন। এর মধ্যে আপনার নতুন অ্যাড হয়েছে 24 এডিশনে অ্যাড হয়েছে ভ্যালপ্রয়েট, ওরাল কন্ট্রাসেপটিভ পিল আর আইসোটেটিনয়েড। আর এর মধ্যে এখানে এক্সক্লুড হয়েছিল রিফাম্পিসিন। তাহলে এই বক্সটা দেখেন চেঞ্জ নিয়ে আসছে 24th এডিশন। সুতরাং এই বক্সটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ কোথায় বাড়ে, 1 নম্বরে যদি বলি তাহলে অ্যালকোহল, দেখেন এই যে ইথানল। আর বাকি যেগুলো আছে এই ম্যাক্সিমাম ড্রাগগুলো কি মাইক্রোজোমাল এনজাইম ইনডিউসিং ড্রাগ। এই জন্য এই সবগুলোতে আপনার কি হতে পারে, গামা গ্লুটামাইল ট্রান্সফারেজটা বাড়তে পারে। এই জিনিসগুলো একটু রিডিং দিন আপনারা, যে এ লো সোডিয়াম লেভেল প্রেডিক্ট এ পোর প্রগনোসিস ইন সিরোসিস। তাহলে হাইপোন্যাট্রিমিয়া, এটা হলো কি পোর প্রগনোসিস ইন সিরোসিস। এটা সিরোটিক পেশেন্টের যদি হাইপোন্যাট্রিমিয়া থাকে তাহলে বুঝতে হবে তার প্রগনোসিসটা কি পোর। এরপর আসেন যে আমরা হেমাটোলজিক্যাল টেস্ট, আমরা হেপাটোবিলি সিস্টেমে আমরা হেমাটোলজিক্যাল টেস্ট করব, তার কি ফাইন্ডিং পাওয়া যেতে পারে। যেমন দেখেন নর্মোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া may reflect anemia of chronic disease or recent gastrointestinal hemorrhage, whereas chronic blood loss is characterized by দুঃখিত ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে হেমাটোলজিক্যাল টেস্টের মধ্যে দেখেন যে নর্মোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া, এরপরে দেখেন যে থ্রোম্বোসাইটোপিনিয়া। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে থ্রোম্বোসাইটোপিনিয়া ইজ কমন ইন সিরোসিস and is due to reduced platelet production and increased breakdown of because of hypersplenism. হাইপারস্প্লেনিজমের কারণে আপনার প্লেটলেটগুলো বেশি ব্রেকডাউন হবে এবং থ্রোম্বোসাইটোপিনিয়া হবে। আর দেখেন যে থ্রোম্বোপয়েটিন রিকোয়ার্ড ফর দ্য প্লেটলেট প্রোডাকশন ইজ প্রোডিউসড ইন দ্য লিভার। তার মানে আমাদের থ্রোম্বোপয়েটিনটাও সিক্রেট হচ্ছে লিভার থেকে, যার কারণে সিরোসিসে আমাদের থ্রোম্বোপয়েটিন লেভেলটা কমে যাবে, সেদিক দিয়ে একটা থ্রোম্বোসাইটোপিনিয়া হচ্ছে। আবার থ্রোম্বোসাইটগুলো আবার ইসেতে স্প্লিনে যে ডিস্ট্রাক্টেড হচ্ছে, কারণ আমরা জানি যে পোর্টাল হাইপারটেনশন, যার কারণে কি হবে, হাইপারস্প্লিনিজম হবে। পোর্টাল ভেইনে তো আমরা জানি যে স্প্লিনিক ভেইনটা ড্রেন করে, তাহলে যদি পোর্টাল হাইপারটেনশন হয় তাহলে স্প্লিনিক ভেইন দিয়ে আপনার ব্লাডটা ব্যাকফ্লো করে স্প্লিনে যাবে, এখানে হাইপারস্প্লিনিজম হবে এবং বেশি বেশি কি হবে, থ্রোম্বোসাইট ব্রেকডাউন হবে। তাহলে দুইটা মেকানিজমে আমাদের থ্রোম্বোসাইটোপিনিয়া হচ্ছে, একটা হাইপারস্প্লিনিজমের জন্য আর একটা হলো কি থ্রোম্বোপয়েটিন যেটা লিভার থেকে প্রডিউস হয় সেটা না থাকার কারণে। So coagulation test and increase prothrombin time is an indicator of impaired liver function. দেখেন এই প্রথমবিন টাইমটা কিন্তু অ্যাকুট লিভার ইনজুরিতেই বেড়ে যায়। এই জন্য আমরা অ্যাকুট লিভার ইনজুরি দেখার জন্য আমরা ইউজুয়ালি বিলিরুবিনের পরে যেটা করি সেটা হলো প্রথমবিন টাইম। আর ক্রনিক লিভারের জন্য আমরা কোনটা করি, সেটা অ্যালবুমিন হচ্ছে, সাথে আপনার যে মার্কারগুলো আছে সেই মার্কারগুলো আমরা ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিসে করি। কিন্তু আমাদের যদি বলা হয় অ্যাকুট লিভার ইনজুরির ইম্পর্টেন্ট ইন্ডিকেটর কোনটা, যে আমরা একটা পেশেন্টের অ্যাকুট লিভার ইনজুরি হয়েছে তাহলে তার যদি আমরা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর বলি তাহলে সেটা হলো প্রথমবিন টাইম। কারণ হলো প্রথমবিন টাইমটা এটা লিভারের সিনথেটিক ফাংশন, যার কারণে আপনার একটা লিভার যখন প্রথমে ইনজুরি হয় তখন তার সিনথেটিক ফাংশনটা প্রথম দিকে লস হতে থাকে। আচ্ছা, এবার ইমিউনোলজিক্যাল টেস্ট দেখেন, এলিভেটেড
serum immunoglobulin A may be seen in alcohol-related liver disease and non-alcoholic fatty liver disease. আমরা জানি, আমরা সামনে দেখবেন যে ইমিউনোগ্লোবুলিন এম সেটা পাবো আমরা প্রাইমারি বিলিয়ারি সিরোসিসে, আবার ইমিউনোগ্লোবুলিন জি লেভেলটা বেশি পাবো আমরা হলো অটোইমিউন হেপাটাইটিসে। কিন্তু যদি আমাদের লিভার ডিজিজটা যদি অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজ হয়, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়, তাহলে আমরা কোনটা পাবো? ইমিউনোগ্লোবুলিন এ। আল্ট্রাসাউন্ড দেখেন, আল্ট্রাসাউন্ড ইজ নন ইনভেসিভ অ্যান্ড মোস্ট কমনলি ইউজড দ্য ফার্স্ট লাইন টেস্ট টু আইডেন্টিফাই গল স্টোন অর বিলিয়ারি অবস্ট্রাকশন। তাহলে যদি একটা পেশেন্টের সিনারি দেওয়া থাকে, যে সিনারি দেখে আপনার মনে হচ্ছে যে ডায়াগনোসিসটা গল স্টোন, তাহলে যদি ইনভেস্টিগেশন দেওয়া থাকে যে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কোনটা, তাহলে আপনারা অবশ্যই অ্যান্সার করবেন কি আল্ট্রাসাউন্ড। কারণ আপনার ওখানে অপশনে দেওয়া থাকবে সিটি অ্যাবডোমেন বা এমআরসিপি, অনেক দামি দামি পরীক্ষা দেওয়া থাকবে। আপনি কনফিউজ হবেন না যে যেহেতু এটা আল্ট্রাসাউন্ড কম দামি পরীক্ষা, এই জন্য হয়তো আল্ট্রাসাউন্ড হবে না, সিটি অ্যাবডোমেন হবে। কারণ আমরা জানি সিটি অ্যাবডোমেন করলে সব দেখা যায়, কিন্তু আপনার মোস্ট কমনলি ইউজ ফার্স্ট লাইন টেস্ট টু আইডেন্টিফাই গল স্টোন, এটা হলো আল্ট্রাসাউন্ড। এবার দেখেন, যদি আমরা কোনো লিভারে কোনো টিউমার থাকে, সেই টিউমারটা আমরা আল্ট্রাসাউন্ড করে কখন দেখতে পাবো? যখন তার সাইজটা মোর দ্যান 2 সেন্টিমিটার। তাহলে দেখেন যে টিউমার্স মে নট বি ডিটেক্টেড ইফ দে আর লেস দ্যান 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার। যদি একটা পেশেন্টের হেপাটিক অ্যাডিনোমা হোক বা হেপাটোসেলুলার কার্সিনোমা যেটাই হোক, যদি 2 সেন্টিমিটারের কম হয়, তাহলে সেটা আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পাবো না। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, 24.5 এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি করবেন যে হয়তো হেপাটোলজি শুরু করার আগে এই বক্সটা দেখে নিতে পারেন, অথবা পুরো হেপাটোলজি শেষ করার পরে এই বক্সটা একবার খুব সুন্দর করে পড়বেন। দেখেন এখানে ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ক্লু কি আছে, ইনিশিয়াল টেস্ট অ্যান্ড অ্যাডিশনাল টেস্ট। এই অ্যাডিশনাল টেস্টটা ইউজুয়ালি কনফার্মেটরি টেস্ট। তো দেখেন এখানে সবগুলোই আপনারা দেখবেন। তার মধ্যে আপনারা দেখেন যে প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস, যেটা এখানে কি হয়, রেইজ অ্যালকালিন ফসফেটাস, এর ইচিং থাকে এবং রেইজ অ্যালকালিন ফসফেটাস। আমি বলেছিলাম যে এএলপি কোথায় বাড়ে? পোস্ট হেপাটিক কোনো কজ। আমরা জানি পিবিসি এটা হলো কি পোস্ট হেপাটিক একটা কজ, যার কারণে সেরাম এএলপি লেভেলটা রেইজ করবে। আর এখানে ইনিশিয়াল টেস্ট হিসাবে আমরা কি করি? AMA অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, যেটা 90% to 95% এটা পজিটিভ। আর এখানে ইমিউনোগ্লোবুলিন এমটা এখানে রেইজ করে। আমি বলেছিলাম যে যদি অ্যালকোহল অথবা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়, সেখানে রেইজ করে ইমিউনোগ্লোবুলিন এ। আর পিবিসিতে এখানে রেইজ করে ইমিউনোগ্লোবুলিন